আচ্ছা, হ্যালো। আমরা স্টার্ট করি তাহলে। আজকে আমাদের পড়া। আগের দিন আমরা মলিকুলার ক্লোনিং এ ভেক্টর অবধি পড়েছিলাম। ভেক্টরের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম বলেই আমার মনে পড়ছে। আজকে যেটা আমাদের পড়ার কথা সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অফ ভেরিয়াস টাইপস অফ ভেক্টর। ওটা পড়ার আগে আমি বলেছিলাম আজকে আমি প্রথমে ওই লিঙ্কার্স, অ্যাডাপ্টার আর হোমোপলিমার টেলিং এই তিনটে জায়গা আমি পড়িয়ে দেবো। আচ্ছা, আমি একটু ভুলে গেছি পাঠাতে আগের দিনের ওই স্টার অ্যাক্টিভিটি। আমাকে একটু মনে করাতে হবে। হ্যাঁ, হাজারটা কাজের মধ্যে আমি থাকি, তো কলেজ খুলে গেছে এখন। হ্যাঁ, ভীষণ ভুলে যাই আর কি। একটু মনে করা স্টার অ্যাক্টিভিটি, এই যে কি আইসোসিজোমার, নিওসিজোমার অ্যান্ড আইসোকৌডোমার, এই এই চারটে ব্যাপারের যে নোটস সেটা আমি পাঠিয়ে দেব। কেমন? ওই জায়গাটা তিনটে আমি পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে। আমি একদম ভুলে গেছি ওই নোট পাঠাতে। এনিওয়েজ, লেটস উই স্টার্ট উইথ দ্য ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নিই। আমরা আবার একটু সেই সিলেবাস দেখে নিই। রোজই আমরা একটু করে সিলেবাস ইয়ে করি আর কি। সিলেবাস না দেখলে না ঠিক পড়িয়ে মজা হয় না। এই জায়গাটা পড়ে নিই, আমরা জেনেটিক্স এর কোনো একটা চ্যাপ্টারে যাব, তাহলে আমাদের যে রাজদীপ ওরও সুবিধা হবে, আমাদেরও পড়তে সুবিধা হবে এখানে একটা। যাই হোক, আমরা শেয়ার স্ক্রিন করি প্রথমে। দেখ, শেয়ার স্ক্রিন করেছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা মার্চ মাস থেকে কিন্তু অফলাইন ক্লাস শুরু করছি শিওরলি, জাস্ট লাইক দ্য মান্থ অফ নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এবং তোদের ডেটটা কিন্তু ওই থাকছে, মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার। ওই ডেটের কিন্তু কোনো চেঞ্জ আমরা করছি না, ঠিক আছে? যেমন আগে ছিল ঠিক সেরকম, টুইসডে অ্যান্ড থার্সডে, ঠিক আছে? সেটা জাস্ট আমি জানিয়ে রাখলাম, কারণ সেটা কথা হয়ে গেছে। আমরা ফার্স্ট মার্চ কি বার আমি জানি না, বোধহয় খুব সম্ভবত ফার্স্ট মার্চ বোধহয় টুইসডে। তাহলে কিন্তু ওই ফার্স্ট মার্চ থেকেই কিন্তু আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তোদেরও আর কি শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা এতটা পড়ে ফেলেছিলাম, আমরা এতটা পড়ে ফেলেছি। কেমন? আমরা আজকে যেটা পড়বো, ইউজ অফ লিঙ্কার্স অ্যান্ড অ্যাডাপ্টার, সেটা পড়ার পর তারপর আমরা ডিফারেন্ট টাইপস অফ প্লাজমিড ভেক্টরের মধ্যে যাব, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে লিঙ্কার অ্যাডাপ্টারে চলে আসি। কি ব্যাপার ভেবে দেখ। আমি বলতে গিয়ে বলেছিলাম একটুখানি, জাস্ট আমি একটু ব্যাকআপে যাচ্ছি আর কি। একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন কোনো একটা ফরেন ডিএনএ কে, সরি, একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন একটা ডিএনএ কে কাটছে, কিভাবে কাটছে না কাটছে দ্যাট উই অল নো, সেটা নিয়ে অনেক ব্রিফ ডিসকাশন হয়েছে। আলটিমেটলি জেনারেটিং টু টাইপস অফ এন্ডস, দু রকমের এন্ড জেনারেট করছে। একটাকে বলি আমরা স্টিকি এন্ড, যার মধ্যে ওভারহ্যাং থাকে বা প্রোট্রুডিং এন্ডস থাকে। সেটা খুব সহজেই অন্য একটা প্রোট্রুডিং এন্ডস, কমপ্লিমেন্টারি প্রোট্রুডিং এন্ডস এর সঙ্গে জুড়িয়ে দেওয়া যায়, যেহেতু ওভারহ্যাং থাকে। ওভারহ্যাং জুড়ে যেতে পারে। কিন্তু ধর, যে সমস্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্লান্ট এন্ড প্রডিউস করে, ব্লান্ট এন্ড, তাদেরকে কিন্তু আরেকটা ব্লান্ট এন্ডের সঙ্গে জোড়াটা খুব ডিফিকাল্ট। তাহলে কি ব্লান্ট এন্ড গুলোর আর কোনো কাজ হবে না? ব্লান্ট এন্ড গুলোকে নিয়ে কি আমি আড্ডিতে আর কোনোদিন কিছু করতে পারবো না? এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাহলে হাউ ক্যান উই use the blunt ended fragments used in a RDT, or how can we apply, or how can we use these blunt ended fragments in recombinant DNA technology? সেটাই আমরা দেখব by the use of three techniques, that is by the use of linker, by the use of adapters, as well as by the technique of homopolymer tailing. By the application of these three techniques, we can be able to utilize the blunt ended DNA fragments as easily for the recombinant DNA technology to use. Okay, তো আমরা এখানে দেখবো যে হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি। যেখানে এখানে বলছি আমরা, দেখ, এখান থেকে যদি আমরা একটু পড়ি, দেখ, compatible sticky ends are desirable on the DNA molecules to be ligated together in a gene cloning experiment. সবাই চায় স্টিকি এন্ড কে জুড়তে, স্টিকি এন্ড কে ক্লোনিং প্রসেসে ইউজ করতে, কারণ স্টিকি এন্ড কে জোড়া অনেক সোজা, যেহেতু স্টিকি এন্ডের মধ্যে একটা ওভারহ্যাং থাকে। বলছে often these sticky ends can be provided by digesting both the vector and the DNA. আমরা যদি ভেক্টর আর ডিএনএ কে, বা ডিএনএ টু বি ক্লোন, সেটাকে যদি সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটি, অ্যান্ড সেম কাইন্ড অফ sticky end will be generated, তাহলে the DNA insert can be easily ligated on a vector, on the vector by through its compatible
ends. Okay, ওই জন্য বলছে যে often these sticky ends can provided by digesting both the vector and the DNA to be cloned with the same restriction endonuclease যাতে compatible sticky end তৈরি হয়, or with different enzymes that produce the same sticky end, সেটাও হতে পারে। but it is not always possible to do this, সবসময় যে sticky end হবে এমন কি কথা আছে। বলছে a common situation is where the vector molecule has sticky ends but the DNA fragments to be cloned are blunt ended, তখন কি হবে? How can we use these blunt ended fragments to the sticky ended vector molecules? আমরা কিভাবে এই blunt ended fragments টাকে sticky end ওয়ালা ভেক্টরের মধ্যে ঢোকাবো? হ্যাঁ, না হলে তো ব্লান্ট এন্ডটা একদম ব্লান্টই হয়ে যাবে, ভোতাই থেকে যাবে সারা জীবন। তাহলে আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস ওয়ান অফ থ্রি মেথডস ক্যান বি ইউজড টু পুট the correct sticky ends onto the DNA fragments. কি করে? Number one is the linker. The first of these methods involves the use of linkers. কি রকম লিঙ্কার? লিঙ্কার কাকে বলে? আমি ভালো করে দেখ, ল্যাবেতে আগে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ছবিতে দেখ। আমি ল্যাবেতে আমার ইচ্ছে মতো আমি একটা আর্টিফিশিয়াল সিকোয়েন্স বানালাম, আর্টিফিশিয়াল নিউক্লিওটাইড সিকোয়েন্স বানালাম। এমন ভাবে বানালাম তার মধ্যে আমি এমন কিছু কিছু নিউক্লিওটাইড অ্যাড করলাম যার মধ্যে একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সাইট রয়েছে। দেখতে পাচ্ছি আমরা সেটা স্পেসিফিক্যালি আমি এখানে রেখেছি BAM-H1 এর রেস্ট্রিকশন সাইট, হতে পারে সেটা EcoR1 এর রেস্ট্রিকশন সাইট, আমার তো জানা। একটা পার্টিকুলার এনজাইম কোন সিকোয়েন্সকে রেকগনাইজ করে সেটা আমার জানা, তো আমি সেই মতো একটা সিকোয়েন্সকে কনস্ট্রাক্ট করতেই পারি ল্যাবের মধ্যে। এইরকম ভাবে প্রচুর পরিমাণ একই রকম দেখতে আমি লিঙ্কার বানালাম, মানে এর অনেকগুলো কপি বানালাম, লিঙ্কারের অনেকগুলো তৈরি করলাম করে এই হচ্ছে আমার সেই ব্লান্ট এন্ডেড মলিকিউল যাকে নিয়ে আমি কি করব ভেবে পাচ্ছি না, তার সঙ্গে এই লিঙ্কার গুলোকে জুড়ে দিলাম। দেখতে পাচ্ছিস লিঙ্কার গুলোকে জুড়ে দিলাম। তাহলে কি হলো? কার সাহায্যে জুড়বো? ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে। দেখ এদিকেও জুড়লো লিঙ্কার, লিঙ্কার 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 লিঙ্কার, এখানেও লিঙ্কার লিঙ্কার পরপর অ্যাটাচড হয়ে গেল। এবার প্রত্যেকটা লিঙ্কারের মধ্যে কি রয়েছে আমরা জানি, একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সাইট। তাহলে আমি যদি সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে কাটি তাহলে অটোমেটিক্যালি সবকিছু কাটাকাটির পর উই আলটিমেটলি গেট দ্য স্টিকি এন্ড। তাহলে হতে পারে এটা ব্লান্ট এন্ড, বাট আর্টিফিশিয়ালি ইট উইল আর্টিফিশিয়ালি আমি তার দুদিকে স্টিকি এন্ড জেনারেট করে ফেললাম। তাহলে ভেক্টরটাকেও যদি আমি BAM-H1 দিয়ে কাটি তাহলে ব্লান্ট এন্ডেড ফ্র্যাগমেন্টটাকে স্টিকি এন্ডে কনভার্ট করে আমি সেটাকে সহজেই ভেক্টরের সঙ্গে জুড়তে পারবো। আশা করছি বোঝাতে পারলাম। কেমন? আশা করছি বোঝাতে পারলাম। তাহলে লিঙ্কার ইজ ওয়ান অফ দ্য ওয়ে অফ converting a blunt ended DNA molecules to a sticky end molecules, but there is a problem. সবকিছু ভালো দিকেরই একটা খারাপ দিক আছে। কি হতে পারে? আমার জানা নেই এই ব্লান্ট এন্ডটার মধ্যে ভগবান না করুক, হ্যাঁ, যদি কোনো BAM-H1 রেস্ট্রিকশন সাইট থেকে থাকে তাহলে তো এই ব্লান্ট এন্ডটাও কেটে যাবে। আমার এই ব্লান্ট এন্ডের ভেতরে কোনো রেকগনিশন সিকোয়েন্স আছে কিনা আমি জানবো কি করে? তাহলে কি হতে পারে? এই যে বলছে দেখ, a possible problem with the use of linkers is what, যে compare this situation with the desired result of BAM-H1 restriction। যদি এই ব্লান্ট এন্ডের মধ্যে ভিতরের দিকে যদি কোনো BAM-H1 রেস্ট্রিকশন রেকগনিশন সিকোয়েন্স থেকে থাকে তাহলে ব্লান্ট এন্ডটাই ভেঙে যাবে। তাহলে তোমার উদ্দেশ্য সফল হলো না। অর্থাৎ লিঙ্কার ইউজ করা ভালো যদি না ব্লান্ট এন্ডের মধ্যে সেই কনসার্নড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সাইট না থাকে। ঠিক আছে, তাহলে লিঙ্কার ভালো, কিন্তু যদি থেকে থাকে তাহলে কিন্তু লিঙ্কার ভালো না। আশা করছি বোঝা গেছে। তাহলে কি বলছে লেখাটা আমরা একবার পড়ে নিই। দ্য ফার্স্ট অফ দিস মেথডস ইনভলভস দ্য ইউজ অফ লিঙ্কার্স। দিস আর শর্ট, যদি বলে হোয়াট আর লিঙ্কার্স, দিস আর শর্ট পিসেস অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অফ নোন নিউক্লিওটাইড সিকোয়েন্স that are synthesized in the test tube. Okay, a typical linker is shown. It is a blunt ended, লিঙ্কারটা অ্যাটাচ করার পরও দেখতে লাগছে ব্লান্ট এন্ডি, but contains a restriction site. BAM-H1 is the example shown over here. DNA ligase can attach the linkers to the ends of a larger blunt-ended DNA molecules. Although a blunt-end ligation, this particular reaction can be performed very efficiently because synthetic oligonucleotides such as linkers, synthetic কেন ল্যাবে বানিয়েছি বলে, can be made in very large amounts and added into the ligation mixture at a high concentration. And more than one linker will attach to each end of the DNA molecule, producing the chain structure যেটা আমরা ছবিতে দেখলাম. However, digestion with BAM-H1 cleaves the chain at the recognition sequences, producing a large number of
cleaved linkers and the original DNA fragment now carrying the BAM H1 sticky ends. And this modified fragment is ready for ligation into a cloning vector যাকে আমরা আবার সেই BAM H1 দিয়েই কেটেছি। আমি সবাইকে জিজ্ঞেস করছি যে লিঙ্কার বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? লিঙ্কার বুঝতে পেরেছো তো কি করে আমরা একটা ব্লান্ট এন্ডেড ডিএনএ ফ্র্যাগমেন্টকে আর্টিফিশিয়ালি স্টিকি এন্ডে কনভার্ট করে সেটাকে আমরা ভেক্টরের মধ্যে ঢোকালাম তার অনেকগুলো কপি বানাবো বলে বা ক্লোন করব বলে। ঠিক আছে, কিন্তু লিঙ্কারের আমরা একটা ডিসঅ্যাডভান্টেজও দেখতে পেলাম। তাহলে লিঙ্কারের সাবস্টিটিউট কি হতে পারে? যে লিঙ্কার এত রকম সমস্যা প্রবাবিলিটি আমরা তো ইউজ করতে পারি না, তাহলে লিঙ্কারের সাবস্টিটিউট হতে পারে হচ্ছে বাই দ্য ইউজ অফ অ্যাডাপ্টার। কাকে বলে অ্যাডাপ্টার? বলছে আমরা লিঙ্কারের ক্ষেত্রে কি করছিলাম, আমরা আলাদা করে এরকম করে একটা ব্লান্ট এন্ডেড সিকোয়েন্স বানানোর পর সেটাকে লাগানোর পর আমরা এটাকে স্টিকি এন্ড করছিলাম। এমনটা তো হতে পারে আমরা বাইরের থেকেই স্টিকি এন্ড তৈরি করে সেইটাকে ডাইরেক্টলি জুড়ে দিলাম, তাহলে আর কাটাকাটির ব্যাপার থাকে না। তো হোয়াট ইজ অ্যাডাপ্টার? দেখ অ্যাডাপ্টারের ক্ষেত্রে কি বলছে, আমি যদি অ্যাডাপ্টার হচ্ছে অলরেডি আর্টিফিশিয়ালি তৈরি করা ল্যাবের মধ্যে একটা স্টিকি এন্ড জেনারেটিং ফ্র্যাগমেন্ট, একেবারে স্টিকি এন্ড তৈরি করেই আমি দিয়ে দিচ্ছি। এরকম ওভারহ্যাং, কিছুটা ওভারহ্যাং, এটাকে বলে ওভারহ্যাং। সরি, মার্ক করতে পারছি না, মার্ক করা যাচ্ছে না। দিস এন্টায়ার পোর্শন ইজ কল্ড ওভারহ্যাং। ঠিক আছে, কিন্তু সমস্যা হতে পারে আমি যখন একের বেশি অ্যাডাপ্টার বানাবো তখন কি হতে পারে, অ্যাডাপ্টার নিজেরা নিজেদের সঙ্গে জুড়ে গিয়ে ব্লান্ট এন্ড তৈরি করে ফেলতে পারে। তো সেই সমস্যাকে দূর করার জন্য তাহলে অ্যাডাপ্টার গুলো নিজেরা নিজেদের সঙ্গে তো লেগে যেতে পারে। এটাকে আমরা কি করে দূর করতে পারি? এটাকে দূর করতে পারি আমরা যদি অ্যালকালাইন ফসফেটেস পড়েছিলাম সেখান দিয়ে যদি 5 প্রাইম ফসফেটটা কেটে বার করে দিই, 3 প্রাইম ওইচ করে দিই, তাহলে ওইচ রিপালশন হবে, তাহলে সেক্ষেত্রে লাগবে না। দেখা যাক অ্যাডাপ্টার কাকে বলছে, পড়ি আমরা। তাহলে দেয়ার ইজ ওয়ান পোটেনশিয়াল ড্রব্যাক উইথ দ্য ইউজ অফ লিঙ্কার্স। বলছে কনসিডার, ধরে নাও, হোয়াট উড হ্যাপেন যদি ইফ দ্য ব্লান্ট এন্ডেড মলিকিউল, যেটা আমার ডিএনএ অফ ইন্টারেস্ট, তার মধ্যে যদি কোনোভাবে ব্যাম H1 রেস্ট্রিকশন সাইট বা রেকগনিশন সিকোয়েন্স থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে দ্য রেস্ট্রিকশন স্টেপ নিড টু ক্লিভ দ্য লিঙ্কার্স অ্যান্ড প্রডিউস দ্য স্টিকি এন্ড, সেই প্লান্ট এন্ডটাকেও কেটে দেবে। কি বলছে, আবার বলছে এই জায়গাটা, হ্যাঁ, যে ইফ this was the case, the restriction step needed to cleave the linkers and produce the sticky ends would also cleave the blunt ended molecule, and the resulting fragments will have the correct sticky ends, but that is no consolation if the gene contained in the blunt ended fragment has now been broken into pieces. আমার desired DNA fragment যদি ব্রেকআউট হয়ে যায় বা ব্রেকআপ হয়ে যায়, তাহলে ওই পার্টিকুলার খন্ড খন্ড এই যে দেখ ভেঙে গেছে, এই ক্লিভড ফ্র্যাগমেন্ট গুলোকে নিয়ে আমি আর ফার্দার কিচ্ছু করতে পারবো না, কোনো উদ্দেশ্য সফল হবে না আমার। তাহলে দ্য সেকেন্ড মেথড অফ attaching sticky ends, ভেবে দেখ, the second method of attaching sticky ends to a blunt ended molecule is designed to avoid this problem. বলছে কি বলছে, লিঙ্কার লাগানোর পর আমরা কেটে স্টিকি এন্ড করছি, আর এখন কি আগের থেকেই ডাইরেক্টলি স্টিকি এন্ড তৈরি করে যদি আমি লাগিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। ওই জন্য বলছে দ্য সেকেন্ড মেথড অফ অ্যাটাচিং স্টিকি এন্ডস টু আ ব্লান্ট এন্ডেড মলিকিউল ইজ ডিজাইনড to avoid this problem. তাহলে what are the difference? কি বলছে, adapters like linkers এরাও কিন্তু short synthetic oligonucleotides, এতক্ষণ অব্দি similarity ছিল, but the difference is where unlike linkers adapter is synthesized এমন ভাবে সিনথেসাইজ হয়েছে so that it already has one sticky end, বোঝা গেল? and the idea is of course to ligate the blunt end of the adapter to the blunt ends of the DNA fragment, বোঝা গেল? অর্থাৎ অ্যাডাপ্টারের কি বলছে, দেখ অ্যাডাপ্টারের এই দিকটা হচ্ছে ব্লান্ট এন্ড, এই দেখ এই পোর্শনটা হচ্ছে ব্লান্ট এন্ড পার্ট অফ দ্য অ্যাডাপ্টার, আর এই দিকটা হচ্ছে স্টিকি এন্ড পার্ট অফ দ্য অ্যাডাপ্টার। আমি যখন অ্যাডাপ্টারটাকে ব্লান্ট এন্ডের সঙ্গে অ্যাটাচ করব, তার ব্লান্ট এন্ড পার্টটাকে অ্যাটাচ করব, যাতে তার স্টিকি এন্ড পার্টটা বাইরের দিকে বেরিয়ে থাকে, যাতে ও অন্য কারোর সঙ্গে অ্যাটাচড হতে পারে। ওই জন্য বলছে the idea is of course to ligate the blunt end of the adapter to the blunt end of the DNA fragment to produce a new molecule with sticky ends. বুঝতে পারছিস কিনা বল আমাকে? Hope this clear. This may appear to be a simple method, but in practice a new problem arises. কিরকম? The sticky ends of individual adapter molecules তারা নিজেরা নিজেদের সঙ্গে বেস পেয়ার করে যেতে পারে, হ্যাঁ, to form the dimers. এরকম ফর্ম হলে আলটিমেটলি সে তো ব্লান্ট এন্ডই হয়ে গেল। তাহলে the sticky ends could be recreated by digestion with a restriction endonuclease, but that would defeat
the purpose of using adapters in the first place. আমাকে যদি ওই রকম করে যদি অ্যাডাপ্টার যদি পরপর লেগে গিয়ে আবার একটা ব্লান্ট এন্ডই হয়ে যায় এবং তাকে যদি আমাকে আবার কেটে স্টিকি এন্ড বানাতে হয়, তাহলে আমি তো লিঙ্কার দিয়ে ইউজ করেই করতে পারতাম, অ্যাডাপ্টার কেন ইউজ করব? অ্যাডাপ্টার ইউজ করার মানেটা কি হলো? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? দ্য অ্যান্সার টু দ্য প্রবলেম লাইস ইন দ্য প্রিসাইজ কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য এন্ডস অফ দ্য অ্যাডাপ্টার মলিকিউল। নর্মালি আমরা জানি একটা ডিএনএ এর বা যে কোনো একটা পলিনিউক্লিওটাইডের দুটো এন্ড আলাদা আলাদা হয়। একটা এন্ডে থাকে 5 প্রাইম ফসফেট আর একটা দিকে থাকে 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ। উই নো, ভালো মতোই জানি, এটা আমাদের জানা আছে। তাহলে in the double helix the two strands are anti-parallel. So each end of a double stranded molecule consists, একটা এন্ডে একদিকে থাকবে 5 প্রাইম ফসফেট আর একটা দিকে থাকবে 3 প্রাইম OH, এবং লাইগেশন করতে গেলে এই 5 প্রাইম আর 3 প্রাইম OH কে মুখোমুখি আসতে হয়। এটা আমরা জানা, এটা আমাদের জানা। তাহলে adaptor molecules are synthesized so that blunt ends is the same as natural but the sticky end is different. sticky endটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। কিরকম? the 3 prime OH terminus of the sticky end is the same but the 5 prime phosphate terminus is modified. It lacks the phosphate group and is in fact a 5 prime OH. কার সাহায্যে করব? alkaline phosphatase. The DNA ligase is unable to form a phosphodiester bridge between 5 prime OH and 3 prime OH. The result is that although base pairing is always occurring between the sticky ends of adapter molecules, the association is never stabilized by ligation. The adapters can therefore be ligated to a blunt-ended molecule but not to themselves. অ্যাডাপ্টার শুধুমাত্র ব্লান্ট এন্ডেড ডিএনএ মলিকিউলের সঙ্গে অ্যাটাচড হবে, তার ব্লান্ট এন্ড দ্বারা নিজেরা নিজেদের সঙ্গে যুক্ত হতে পারবে না। হ্যাঁ, তারপর যখন অ্যাডাপ্টার লেগে যাবে, আফটার দ্য অ্যাডাপ্টারস হ্যাভ বিন অ্যাটাচড, এই অ্যাবনর্মাল 5 প্রাইম ওইসটাকে আমি আবার সরিয়ে দিয়ে তাকে আবার ন্যাচারাল বা নর্মাল জায়গায় ফিরিয়ে আনবো 5 প্রাইম ফসফেট দিয়ে, ফসফেট নিয়ে আসবো তার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম পলিনিউক্লিওটাইড কাইনেজ পড়েছি আমরা। আবার আগে যে প্রোডিউসিং আ স্টিকি এন্ড ফ্র্যাগমেন্ট, যাকে আমরা ভেক্টরের মধ্যে ঢোকাতে পারবো। বোঝা গেল কথাটা? তাহলে এই হচ্ছে গল্প, এই হচ্ছে ডিএনএ মলিকিউলস। দেখতে পাচ্ছি আমরা অ্যান্টি প্যারালাল 5 প্রাইম থেকে 3 প্রাইম। উই নো লাইগেশন টেকস প্লেস বিটুইন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যাজ উই অল নো। এইভাবে হয়ে থাকে। এটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, ইফ উই ক্যান বি এবল টু চেঞ্জ দ্য 5 প্রাইম ওইস ইনটু দ্য 3 প্রাইম ওইস, ছবিটা পড়ে আছে, আমি দেখাচ্ছি ছবিটা, দেখ। এন্ড দিস ইজ দ্য ছবি, ভালো করে খেয়াল কর, দিস ইজ দ্য ছবি, ভালো করে খেয়াল কর। এন্ড দিস ইজ দ্য অ্যাডাপ্টার। এই দেখ, আমি কোন দিকটা চেঞ্জ করছি না, ব্লান্ট এন্ড, একটা অ্যাডাপ্টার মলিকিউলের ব্লান্ট এন্ড পার্টটা কিন্তু আমি চেঞ্জ করছি না, মানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখ এই পার্টটা কিন্তু আমি চেঞ্জ করছি না, আমার অ্যারোটা যেখানে রয়েছে, এবং এই পার্টটাই কিন্তু ব্লান্ট এন্ডেড মলিকিউলের সঙ্গে লাগবে। আমি আবার বলছি, একটা ব্লান্ট এন্ডেড ডিএনএ মলিকিউলের সঙ্গে ব্লান্ট এন্ড পার্ট অফ দ্য অ্যাডাপ্টার উইল গেট লাইগেটেড, এবং তার স্টিকি এন্ড পার্টের যে 5 প্রাইম ফসফেট ছিল, সেই 5 প্রাইম ফসফেটটাকে মডিফাই করে আমি 5 প্রাইম ওইচ করে দিয়েছি। দেখতে পাচ্ছিস? তাহলে অটোমেটিক্যালি দেখ, এরকম প্রচুর অ্যাডাপ্টার যখন আমি মিডিয়ামে ছেড়ে দেবো, তখন দেখ ডিএনএ লাইগেসের সাহায্যে শুধুমাত্র অ্যাডাপ্টারের ব্লান্টেড পার্টটাই লাগবে এবং একটাই লাগবে। বাকিরা যদি অ্যাটাচ হতেও আসে, তাহলে OH রিপালশন হবে আর লাগতে পারবে না। আমি যখন দেখবো আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে, দেন আলটিমেটলি উই ইউজ পিএনকে, পলিনিউক্লিওটাইড কাইনেজ, এবং তার 5 প্রাইমে ফসফেটটাকে আমি আবার ফিরিয়ে দেবো। And automatically the use of adapter ultimately has been successful. না হলে কিন্তু অ্যাডাপ্টার আর লিঙ্কার ইউজ করার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। বুঝেছিস কিনা বল আমাকে? সৌম্য, বুঝেছিস? সৈকত? হ্যাঁ স্যার। সৈকত, শুনতে পাচ্ছিস? তাহলে যখন লিখবি খাতার মধ্যে একটা ডিফারেন্স করে রাখবি, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডাপ্টার অ্যান্ড লিঙ্কার, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায়। তাহলে অ্যাডাপ্টার কিন্তু অলরেডি স্টিকি এন্ড নিয়ে তৈরি হওয়া ল্যাবের মধ্যে একটা আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড সিনথেটিক অলিগোনিউক্লিওটাইড, আর লিঙ্কার হলো আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড ব্লান্ট এন্ডেড সিনথেটিক অলিগোনিউক্লিওটাইড, যার মধ্যে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সিকোয়েন্স রয়েছে। সেটা XYZ হোয়াট এভার ইট মে বি, সেটা আমার জানার দরকার নেই। তাই তো? যদি বলে অ্যাডাপ্টার আর লিঙ্কারের মধ্যে কোনটা বেশি ইউজ করা বেশি সুইটেবল তুমি মনে করো, অবশ্যই অ্যাডাপ্টার। মানে অ্যাডাপ্টার, দ্য ইউজ অফ অ্যাডাপ্টার ইজ মাচ মোর সুপিরিয়র দ্যান দ্যাট অফ দ্য লিঙ্কার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কনসিডারিং দোজ প্রবলেমস অ্যান্ড কনসিডারিং অফ অ্যাভয়েডিং দোজ প্রবলেমস, আমাকে মাথায় রাখতে হবে যে যে প্রবলেমগুলো ফেস করতে হতে পারে, সেই প্রবলেমগুলো আমাকে ওভারকাম করেছি, তবেই কিন্তু বলতে পারি অ্যাডাপ্টার ইজ মাচ মোর সুপিরিয়র দ্যান দ্য ইউজ অফ লিঙ্কার্স। And the last but not the least is the homopolymer tailing, যেটা
বল, কেউ কিছু বলছিস? হ্যাঁ স্যার, বলছি যে মানে এই যে ফাইভ প্রাইম ফসফেট গ্রুপটাকে যেটা চেঞ্জ করে ওইট করে দিলাম যাতে ওই লিঙ্ক না হয়ে যায়। একদম, হ্যাঁ, একদম। তো ওটাতে ওটাতে কি মানে যেটা অরিজিনাল কাজ, মানে অন্য অন্য একটা মানে আহ কি বল আহ অন্য জায়গায় যে অ্যাটাচ হওয়া, অন্য একটা হেলিক্সে বা অন্য প্লাজমিডের মধ্যে যে অ্যাটাচ হওয়ার যেটা কাজটা, সেটা তাহলে অসুবিধা হবে না? কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না আমি। এটা হচ্ছে একটা ব্লান্ট এন্ডেড ডিএনএ মলিকিউল, এখানে আমি একটা অ্যাডাপ্টারকেই জুড়তে চাইছি, আমি চাইছি না যে অ্যাডাপ্টাররা নিজেদের সঙ্গে জুড়ে যাক, অ্যাডাপ্টার নিজেদের সঙ্গে জুড়ে গেলে তো আবার ব্লান্ট এন্ডেড হয়ে যাবে। এই জায়গাটা বুঝতে পারলাম না আমি, একটু বল। তাহলে অটোমেটিক্যালি আমি যদি একটা, তাহলে এটা ছিল একটা ব্লান্ট এন্ডেড যাকে আমি আলটিমেটলি অ্যাডাপ্টার দিয়ে স্টিকিয়েন করলাম, তারপর তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম, এটাকে এবার ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ভেক্টর উইল বি কাট বাই দ্য সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে, আমি এখানে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ওভারহ্যাং তৈরি করেছি, চেষ্টা করব সেম এন্ড যেন ভেক্টরের মধ্যেও থাকে, যাতে কম্প্যাটেবল এন্ডসে জুড়ে যেতে পারে। তুই কি বলতে চাইছিস বল, একটু বুঝতে পারলাম না হ্যাঁ কোশ্চেনটা ঠিক। হ্যাঁ স্যার, ভেক্টরের মধ্যে ওই যদি আমি মানে না, ফসফেট ভেক্টরের মধ্যে তো ভেক্টরের মধ্যেকার তো আমি কোনো 5' ফসফেটকে মডিফাই করব না। ভেক্টরের মধ্যেকার কোনো ভেক্টরের মধ্যে কোনো মডিফিকেশন করব না আমি। ভেক্টরের মধ্যে মডিফিকেশন করতে গেলে তো মুশকিল হয়ে যাবে। আমি করব আমার ডিএনএ এর মধ্যে, মানে জিন অফ ইন্টারেস্টের মধ্যে, যার আমি ক্লোন করতে চাইছি, যার আমি অনেকগুলো কপি বানাতে চাইছি। হ্যাঁ, তো মানে জিন হ্যাঁ অফ বল। ইন্টারেস্ট তো গিয়ে তো কোথাও লাগবে, মানে কোথাও অ্যাটাচ তো হবে। হ্যাঁ, ভেক্টরের সঙ্গে অ্যাটাচড হবে। হ্যাঁ, তো ভেক্টরের সঙ্গে, তখন তখন যদি ফসফেট গ্রুপটা সরিয়ে ওএইচ গ্রুপ আমরা না যেটা তখন তাহলে ঢুকিয়ে তো দিই। তাহলে তো হবে না, তাহলে তো অ্যাটাচমেন্ট হবে না, ওই জন্য তো ফসফেট গ্রুপ থেকে আবার ফিরিয়ে আনলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্যই তো ফসফেট গ্রুপটাকে ফিরিয়ে আনলাম। যখন দেখলাম যে হ্যাঁ আমার উদ্দেশ্য সফল, যে বাকি অ্যাডাপ্টাররা এসে আর জায়গা পায়নি, বাকি অ্যাডাপ্টাররা চেষ্টা করেছিল এসে অ্যাডাপ্টারের সঙ্গে অ্যাডাপ্টার যুক্ত হয়ে মানিক জোড় ফর্মে আবার অ্যাডাপ্টার করে একটা ব্লান্ট এন্ড তৈরি করে দেওয়ার, যেটা আগের ক্ষেত্রে হয়েছিল। হুম হুম যেটা এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে দিস ইজ দ্য কেস। তাহলে কি লাভ অ্যাডাপ্টার ইউজ করার? অ্যাডাপ্টাররা নিজেরা নিজেদের সঙ্গে জুড়ে গিয়ে আবার একটা ব্লান্ট এন্ড তৈরি করে দিচ্ছে, তাই না? এই জোড়াটাকে আমি বন্ধ করলাম কি করে? মডিফাই করে। কিন্তু যখন দেখলাম বাকিরা সব চলে গেল, বাকিরা দেখলো যে না, মানে কি বলে, মানে পথ পেল না, বা দের ইজ নো চান্স, হাউসফুল, মানে কোনো রকম কোনো উপায় খুঁজে পেল না, ওরা চলে গেল, তখন আমি কি করলাম? এই মডিফিকেশনটাকে আবার আমি আগের জায়গায় ফিরিয়ে আনলাম। বোঝা গেল? যাতে সে আচ্ছা। প্রপারলি ভেক্টরের সঙ্গে অ্যাটাচড হতে পারে ইন আ হ্যাঁ। ফর্ম অফ হোয়াট উই ওয়ান্ট। ক্লিয়ার হয়েছে? হুম। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা অলরেডি তোরা জানিস, যেটা হচ্ছে হোমোপলিমার টেলিং, and that will be done by the unique ডিএনএ পলিমারেজ। আগের দিন আলোচনা করেছি, টার্মিনাল ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ, এই যে এনজাইমটার নাম, খুব ইম্পর্টেন্ট এনজাইম, দ্যাট ইজ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। কিচ্ছু না, ভেরি সিম্পল, ছবি এটা বই পড়ার কিচ্ছু নেই। এই দেখ, সিনথেসিস অফ আ হোমোপলিমার টেল। সাপোজ এটা একটা ডিএনএ মলিকিউল 5' to 3'। হ্যাঁ, আমি কি করলাম? টার্মিনাল ট্রান্সফারেজ দিলাম এবং কনসার্নড নিউক্লিওটাইডটা অ্যাড করে দিলাম, সাপোজ ডিসিটিপি। তাহলে কোন দিকে অ্যাড হবে? 3' এন্ড দেখতে পাচ্ছি আমরা, এটা যদি 5' হয় তাহলে 3' এন্ডে সি 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 অ্যাড হলো। ক্লিয়ার? তাহলে এই যদি আমার ইনসার্ট ডিএনএ হয়, সাপোজ এটা যদি আমার ভেক্টর হয়, তাহলে ভেক্টরটার মধ্যে আমি যদি সি অ্যাড করি তার 3' এন্ডে, তো অবভিয়াসলি আমি আমার ইনসার্ট ডিএনএ এর মধ্যে জি অ্যাড করব। তাহলে এই ইনসার্ট আমি তো জানি কোন ল্যাজে আমি কাকে কি অ্যাড করেছি। অবভিয়াসলি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড উই হ্যাভ টু অ্যাড in the vector as well as in the DNA of interest. তাহলে অটোমেটিক্যালি রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি হয়ে যাবে উইথ দ্য ইনসার্ট ডিএনএ, সেটা ব্লান্ট এন্ড হোক বা যাই হোক, আমি ইজিলি সেটাকে স্টিকিয়েন বানাতে পারবো উইদাউট এনি ইস্যু। কি, তাই না? তাহলে অটোমেটিক্যালি যখন কিছু ডিসকন্টিনিউটি থাকতে পারে, সেটাকে ক্লেনো পলিমারেজ দ্বারা রিপেয়ার করে আমি আবার একটা ডিসকন্টিনিউস স্টেটকে করতে পারি, রিমুভ করতে পারি। তাহলে কি বলছি, পরীক্ষায় আসতে পারে, এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে। দ্য টেকনিক অফ হোমোপলিমার টেলিং অফার্স আ radically different approach to the production of sticky ends on a blunt-ended DNA molecule. A homopolymer is simply a polymer, poly মানে many we know, in which all the subunits are the same. A DNA strand made up of a DNA strand made up entirely of say deoxyguanosine is an example of a homopolymer, একই রকম নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে, and is referred to as polydeoxyguanosine or poly-DG. Tailing involves using the enzyme terminal deoxynucleotide transferase to add a series of nucleotides onto the 3' OH termini of a DS molecule.
If this reaction is carried out in the presence of just one deoxynucleotide, a homopolymer tail is produced. একটাই নিউক্লিওটাইড ইউজ করতে হবে, তবেই হোমোপলিমার হবে। Of course, to be able to ligate together, হ্যাঁ, two tailed molecules, দুটো ল্যাচকে যদি জুড়তে হয়, the homopolymers must be complementary, যেটা বললাম ওদিকে G জুড়লে ওদিকে C জুড়তে হবে। তাহলে frequently polydeoxycytosine tails are attached to the vector and poly-DG to the DNA to be cloned. The base pairing between the two occurs when the DNA molecules are mixed. In practice, the poly-DG and poly-TC cells are not usually exactly of the same length, and the base paired recombinant molecules that result have nicks as well as of the discontinuities. একদম তো সেম পরিমাণে অ্যাড হতে পারে না, ওই জন্য কিছুটা নিক থেকে যায় অ্যাড হওয়ার পর, সেটাকে ক্লেনোপলিমারেজ রিপেয়ার করে দেয়, আরো জি যুক্ত করে দেয়, করে আলটিমেটলি কমপ্লিট রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস হ্যাজ বিন মেড আপ অফ, তৈরি হয়ে গেল। লাস্টে ফাইনালি ডিএনএ লাইগেজ এসে সিল করে দিয়ে বেরিয়ে চলে গেল, দ্য কমপ্লিট মলিকিউলস রেডি, শেষ। আশা করছি বোঝা গেছে। দিস ইজ অল অ্যাবাউট অফ দ্য লিঙ্কার, অ্যাডাপ্টার এন্ড হোমোপলিমার টেলিং। কোনো প্রশ্ন আছে হোমোপলিমার টেলিং নিয়ে? এবার স্যার ওই ক্লেনোপলিমারেজের ব্যাপারটা একটু বলবেন? ক্লেনোপলিমারেজ আগের দিন বলেছি, কি বলেছি মনে পড়ছে? ডিএনএ পলিমারেজের 3টে সাব ইউনিট থাকে, মনে নেই? 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজিং অ্যাক্টিভিটি পড়েছিলাম তো, 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজিং অ্যাক্টিভিটি, 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি এন্ড 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পড়েছিলাম, বলেছিলাম ডিএনএ পল 1 এর। এই ডিএনএ পল 1 কে যদি আমি সাবটিলিজিন এনজাইম দ্বারা ক্লিভ করি, তাহলে এই তিনটে যে ডোমেন, তার মধ্যে দুটো ডোমেন আলাদা হয়ে যায় আর একটা ডোমেন আলাদা হয়ে যায়, তিনটের মধ্যে 1+2 হয়ে যায়, ঠিক তো? এই যে একটা ডোমেন বাদ হয়ে গেল, এই একটা ডোমেন কি? 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। আর যে দুটো ডোমেন পড়ে থাকে তারা কারা কারা? একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ, একটা 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস, যেটাকে আমরা বলি ক্লেনোপলিমারেজ। বোঝা গেল? যে কিনা শুধুমাত্র 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমে বেস অ্যাড করতে পারবে, আর শুধুমাত্র 3 প্রাইম থেকে 5 প্রাইমে উল্টো দিকে শুধুমাত্র কোনো ভুল থাকলে সেটাকে প্রুফরিডিং অ্যাক্টিভিটির দ্বারা ভুল মিসম্যাচ হলে সেটাকে রিমুভ করতে পারে। এই জন্য ক্লেনোপলিমারেজ ইউজ করি আমরা, যাতে সে উল্টো দিকে কাজ না করতে পারে, মানে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি যেন না থাকে। বোঝা গেছে? মনে পড়েছে না মনে পড়েনি? হ্যাঁ স্যার। এই তো গল্প, এই তো দিস ইজ দ্য ক্লেনোফ্র্যাগমেন্ট। দ্যাটস অল। এটা না, এটা তো বইয়ের পাতা চলে এসেছে, এটা হচ্ছে টিএ ব্রাউন থেকে নেওয়া, এই নোটটা টিএ ব্রাউন থেকে নেওয়া, এবং এটা টিএ ব্রাউন থেকেই পড়তে হবে, এটা পড়লে আর কিছু পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু আসবেই। এই লিঙ্কার, অ্যাডাপ্টার যা কিছু, এগুলো সব কনসেপচুয়াল ভাই, এগুলো সব বই ধরে ধরে মানে রিডিং পড়া, এটা আমি নিজে পছন্দও করি না। হ্যাঁ, একবার রিডিং পড়ে নিজের ভাষায় বুঝে নিজে গুছিয়ে লেখো, তাহলেই হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভেক্টরের মধ্যে। হ্যাঁ, ভেক্টরের মধ্যে তো যাবই, সেটা না, এই নোটটা বোধহয় পড়ছিলাম আমরা, ভেক্টর তো পড়েছি, টাইপস অফ ক্লোনিং ভেক্টরস আগের দিন ঠিক এইটুকুনি বোধহয় পড়েছি। কত রকমের ক্লোনিং ভেক্টর হয় এটা পড়েছি, এইটা দেখিয়েছি তোদেরকে আমি। এক্সাম্পলস অফ ক্লোনিং ভেক্টর আমরা পড়িনি, এবার পড়বো। আমাদের ঠিক সিলেবাসের মধ্যেও এটা বোধহয় ইমিউনোলজি, আমাদের সিলেবাসের মধ্যে আমরা এখন এইটা পড়তে চলেছি, ঠিক এই পার্টটা পড়তে চলেছি আমরা। আজকেও কিন্তু শেষ হবে না, আমি বলেছিলাম আর একটা দিন লাগার কথা। প্লাজমিড ভেক্টরের মধ্যে পড়বো আমরা পিবিআর এন্ড পাক সিরিজ। দেখা যাক, পিবিআর 322, পি স্ট্যান্ডস ফর প্লাজমিড, বিআরআর অর্থাৎ যে সায়েন্টিস্ট এই প্লাজমিডটাকে ডিজাইন করেছিলেন, বলিভার এন্ড রড্রিগেজ। 322 মানে হচ্ছে সে তার ল্যাবের মধ্যে 322 নম্বর প্লাজমিড, 321টা প্লাজমিড উনি আলাদা করে তৈরি করেও স্যাটিসফাই হননি, উনি দেখেছেন না এটাকে আরডিটিতে ইউজ করা যায় না। উনি তখন কি করলেন, উনি 322 নম্বর প্লাজমিডটার মধ্যে আলটিমেটলি উনি তার নিজের কাজ করার মতো উপায় খুঁজে বার করলেন। ভাবতে পারছিস কতটা ধৈর্য ছিল ওনার। তাহলে ইট ইজ আ ওয়াইডলি ইউজড ইকোলাই ক্লোনিং ভেক্টর। ইকোলাই ক্লোনিং ভেক্টর কেন বললো? এই যে ভেক্টরটা যখন তার মধ্যে ফরেন ডিএনএ ঢোকাবো, তাকে আমি হোস্ট হিসেবে কার মধ্যে ঢোকাবো? ইকোলাইয়ের মধ্যে, ইকোলাইয়ের মধ্যে ক্লোন করবো, ওই জন্য বলি ইকোলাই ক্লোনিং ভেক্টর। It was created in 1977 in the laboratory of Harvard Boyer at the University of California, San Francisco. The P stands for the plasmid and BR for Bolivar and Rodriguez. বানান যেন ভুল না হয়, দুজন বিজ্ঞানী। Who constructed it? PBR 322 সাইজ কত? 4361 base pair, মানে 4.3 kb approx. This plasmid has the following elements. Number 1, replicon. Replicon মানে যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়, রেপ্লিকেশনের ইউনিট।
এই রেপ পার্টটা কোত্থেকে পাওয়া গেছে? আগেই বলেছি একটা প্লাজমিড, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড প্লাজমিড, অবভিয়াসলি তার মধ্যে কিছু ন্যাচারাল সোর্স রয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া। তাহলে কোন জায়গা থেকে কোন পার্টটা নিয়ে আমি পিবিআর 322 বানিয়েছি সেটা আমরা একটু দেখে নিই। রেপ বা রেপ্লিকন পার্টটা নিয়েছি প্লাজমিড PMB1 থেকে, যেটা কিনা প্লাজমিডের রেপ্লিকেশনের জন্য রেসপন্সিবল। ক্লিয়ার? রোপ জিন এনকোডিং দ্য রোপ প্রোটিন, যে প্রোটিনটা associated with the stability of RNA1 and RNA2 complex and also decreased copy number. The source of rope gene is PMB1 plasmid, এটাও PMB1 থেকে নিয়েছি। আর নিয়েছি টেট্রাসাইক্লিন জিন, যার মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন derived from the PSC101 প্লাজমিড। টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন দেখতে পাচ্ছি আমরা ছবির মধ্যে, এইটুকু হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন। অন্যদিকে নিয়েছি, দেখতে এই হচ্ছে রোপ জিন, এই যে রোপ দেখতে পাচ্ছিস, অন্যদিকে নিয়েছি ব্লা জিন এনকোডিং বিটা ল্যাক্টামেস which provide ampicillin resistance। এই যে ব্লা জিন, কোথায় দেখতে পাচ্ছি না ব্লা জিন, এই যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, ব্লা বলে নেই এখানে, অ্যাম্পিসিলিন আর বলে লেখা রয়েছে, টু দি পাওয়ার আর মানে রেজিস্ট্যান্স জিন। মনে রাখবি এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের মধ্যেই মোস্ট অফ দ্য এনজাইমের রেকগনিশন সিকোয়েন্স থেকে থাকে। এমন ভাবে বানানো হয়েছে মানে রেজিস্ট্যান্স প্রপার্টিও শো করবে, আবার তার সঙ্গে সঙ্গে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এলে তারা এর মধ্যেই একটা না একটা খুঁজে পাবে। এটা মাথায় রাখিস। এগুলোকে আমরা বলি MCS, মাল্টিপল ক্লোনিং সাইট। এই যত রকমের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সাইট থাকবে এগুলোকে আমরা এক কথায় বলি MCS, মাল্টিপল ক্লোনিং সাইট। ও আর কিছু নেই, হয়ে গেল একই? আচ্ছা, জাস্ট PBR 322 সম্বন্ধে বলেছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি নোট পাঠিয়ে দেবো, পরে হয়তো থাকবে বা নাও থাকলে আমি পাঠিয়ে দেবো নোট। যখন কোনো PBR 322 কে, ধর এটা একটা ভেক্টর, ভালো করে শুনবে কিন্তু, ঠিক আছে? এখানে নোটে লেখা নেই, আমি মুখে বুঝিয়ে দিচ্ছি। ধর এই ভেক্টরটাকে আমি কোনো একটা হোস্ট সেলের মধ্যে ঢোকাতে চাইছি, মানে ইকোলাইয়ের মধ্যে ঢোকাতে চাইছি। তাহলে নর্মালি তো ইকোলাইয়ের মধ্যে এই ভেক্টরটা আগের থেকে ছিল না। নর্মালি তো ইকোলাই কোনো অ্যান্টিবায়োটিকের এই নর্মালি তো ইকোলাইকে পেনিসিলিন বা অ্যাম্পিসিলিন দিলে মরে যাওয়ার কথা, তার মধ্যে তো কোনো রেজিস্ট্যান্স জিন নেই। তাহলে একটা ইকোলাইয়ের মধ্যে ভেক্টরটা ঢুকেছে না ঢোকেনি সেটা প্রমাণ করব কি করে? এরকম একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমি ইকোলাই সেলের কালচার নিই এবং আমরা অনেকগুলো প্লাজমিড এরকম ছেড়ে দিই তার মধ্যে, তাহলে এবার কিছু ইকোলাইয়ের মধ্যে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, সেটা তাদের ব্যাপার, কন্ডিশন ওয়াইজ প্রমোট করে। এবার সেই সেলগুলোকে নিয়ে আমি যদি অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকের একটা প্লেট করি, তার মধ্যে ইকোলাইগুলোকে গ্রো করাই, দেখবো আমরা কোথায় কোথায় কলোনি গ্রো করছে। যেখানে যেখানে কলোনি গ্রো করবে তাহলে বুঝতে হবে সেই সমস্ত ইকোলাইয়ের মধ্যে ভেক্টরটা ঢুকে গেছে। ভেক্টরটা ঢুকেছে কি করে বুঝবো? কারণ যেহেতু প্লেটের মধ্যে অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন দেওয়া ছিল, তাহলে ব্যাকটেরিয়াগুলোর মরে যাওয়ার কথা ছিল। ব্যাকটেরিয়াগুলো মরলো না কেন? ওদের মধ্যে ভেক্টর ঢুকেছে। কেমন? ভেক্টর ঢুকে তার মধ্যে ভেক্টর কি নিয়ে ঢুকেছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি নিয়ে ঢুকেছে। সেজন্য ভেক্টর শুদ্ধ ব্যাকটেরিয়া কি হলো? সার্ভাইভ করে গেল। আশা করছি বোঝাতে পারছি। কি তাই তো? বোঝাতে পারছি তো? বুঝতে পারছিস তো? এবার ভাব, এবার সেই ভেক্টর কন্টেনিং ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে আমি এবার কি করব? সেটাকে আমি এবার আমার জিন অফ ইন্টারেস্টটাকে ঢোকাতে চাইছি। জিন অফ ইন্টারেস্টটাকে যদি আমি ঢোকাতে চাই, সাপোজ আমি ইকো আর ওয়ান দিয়ে কাটবো, সাপোজ বলছি। এবার ধর এই ইকো আর ওয়ানটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের পার্টে রয়েছে। তাহলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনের পার্টে যদি ইকো আর ওয়ান রেকগনিশন সিকোয়েন্স থাকে, তাহলে ইকো আর ওয়ান সেখানে কেটে দেবে। ইকো আর ওয়ান সেখানে যদি কাটে তাহলে সার্কেলটা ব্রেক হয়ে যাবে, ভেক্টরের সার্কেলটা ব্রেক হয়ে যাবে। তাহলে সার্কেলটা ব্রেক হয়ে যাওয়া মানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট, এবং সেখানে আমার জিন অফ ইন্টারেস্টটা ঢুকবে। এই যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স প্রপার্টিটা লস্ট হয়ে গেল এবং সেখানে আমার জিন অফ ইন্টারেস্ট ঢুকলো, এই প্রপার্টিটাকে বলি আমরা খাতায় লিখে রাখ, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। মানে আমার জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট হলো বলে মার্কার জিনের বা রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট। তাহলে রেজিস্ট্যান্স প্রপার্টি লস্ট হয়ে যাওয়া আলটিমেটলি আমাকে ইন্ডিকেট করছে যে জিন অফ ইন্টারেস্ট সেখানে ঢুকেছে। তাহলে কেউ ব্যাকটেরিয়া মরে যাবে না? কি করে বুঝবো কোথায় ঢুকেছে? আমি আলাদা আলাদা দুটো প্লেট করব, আলাদা আলাদা তিনটে প্লেট করব। কিভাবে? একটা প্লেটে থাকবে শুধু অ্যাম্পিসিলিন, একটা প্লেটে থাকবে শুধু টেট্রাসাইক্লিন, আর একটা প্লেটে থাকবে অ্যাম্পিসিলিন প্লাস টেট্রাসাইক্লিন। তাহলে একই ব্যাকটেরিয়াকে যদি আমি তিনটে ভাগে ভাগ করে
কিছু ব্যাকটেরিয়াকে আমি অ্যাম্পিসিলিন কন্টেনিং প্লেটে গ্রো করাই, সে আর বাঁচবে না। কেন? তার রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট। কিন্তু টেট্রাসাইক্লিন প্লেটে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে যাবে। আবার অ্যাম্পিসিলিন প্লাস টেট্রাসাইক্লিন ওই দুটো প্লেটে যদি আমি দিই, তাহলেও সেখানে গ্রো করবে। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে অ্যাম্পিসিলিন সাইটেই আমার জিন অফ ইন্টারেস্টটা ঢুকেছে। ওখানকার কোনো, তার মানে কোথায় ঢুকেছে? ওখানে যে ঢুকেছে জিন অফ ইন্টারেস্ট, আই ক্যান বি ইজিলি প্রুভড বাই ডাবল স্ক্রিনিং মেথড। বুঝতে পেরেছিস কিনা বল এই জায়গাটা? স্যার বলছি যে ইনসার্শনাল অ্যাক্টিভেশনটা কি আরেকবার বলবেন? বলে দিচ্ছি। আচ্ছা, বলে দিচ্ছি। এই দেখ, একটা ভেক্টরের মধ্যে কি কি থাকা দরকার? প্রথমেই থাকবে অরিজিন অফ রেপ্লিকেশন, অ্যালাউ দ্য ভেক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফরেন ডিএনএ টু অ্যাম্প্লিফাই ইন দ্য হোস্ট সেল, নাম্বার ওয়ান। সিলেক্টেবল মার্কার, যার দ্বারা আমরা সিলেক্ট করতে পারবো। সিলেক্টেবল মার্কার হিসেবে আমরা কি ইউজ করি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। অ্যালাউ দ্য হোস্ট টু গ্রো অন সিলেক্টিভ মিডিয়া, ক্যান সিলেক্টিভলি অ্যাম্প্লিফাই দিস স্পেসিফিক ভেক্টর ইন দ্য হোস্ট সেল। আর থাকা উচিত মাল্টিপল ক্লোনিং সাইট, যেটা বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাইট। অ্যালাউ দ্য ইনসার্শন অফ ফরেন ডিএনএ। টাইপস অফ ক্লোনিং ভেক্টরস, আমরা প্লাজমিড ভেক্টরের কথাই বলছি এখানে। প্লাজমিড ভেক্টরস আর ডাবল স্ট্র্যান্ডেড এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ মলিকিউল। অ্যাডভান্টেজ কি? প্লাজমিড স্মল, ইজি টু হ্যান্ডেল, ইজি পিউরিফিকেশন, ব্লা ব্লা ব্লা। ডিসঅ্যাডভান্টেজ লেস ইউজফুল ফর ক্লোনিং লার্জ, বড় ফ্র্যাগমেন্টকে করতে পারি না কাজ আমরা। একটা প্লাজমিড ভেক্টর ফর ক্লোনিং কি কি থাকা দরকার? অরিজিন অফ রেপ্লিকেশন, সিলেক্টিভ মার্কার, কন্টেন্ট সিলেক্টিভ মার্কার, কিরকম? টুইন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। টুইন মানে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন মিনিমাম থাকা দরকার, তাহলে আমি আমার সিলেকশন করতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিনিং, এটা আমরা পরে আসছি। ব্লু হোয়াইট স্ক্রিনিং এ contains a multiple cloning site, easy to be isolated from the host cell, plasmid range size from এত এত করতে পারে। PBR 322, ভালো করে দেখ এবার এই জায়গাটা, যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখানটা দেখলেই বুঝতে পারবি। এই দেখ, এইটুকু, এই দুটো পয়েন্ট নিয়ে আমার কিছু বলার নেই, তোরা একটু আগে দেখলি 322 কি বলছে? 322 distinguishes it from the other plasmids produced in the same laboratory, 325, 327, 320, etc. It is 4363 base pair in size, তার মানে less than 10 kb, 10 kb এর কম, 4336, 63। খেয়াল করে এবার। It carries two sets of antibiotic resistance gene, that is either ampicillin or tetracycline can be used as a selectable marker. Each of the marker genes carries unique restriction sites, আবার বলছি দেখ, each of the marker gene অর্থাৎ রেজিস্ট্যান্স জিনগুলোর মধ্যেই থাকে ইউনিক রেস্ট্রিকশন সাইটস and insertion of DNA into these sites inactivates the specific marker site. এইটা বুঝতে পেরেছিস কিনা বল আমাকে? এই জায়গাটা, এই লাইনটাই কিন্তু আসল লাইন। আবার বলছি, ইচ অফ দ্য মার্কার জিন বলতে অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের মধ্যেই মোস্ট অফ দ্য রেকগনিশন সিকোয়েন্স থাকে অফ দ্য ভেরিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে সেই ভেক্টরটাকে যখন আমি কনসার্নড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটছি, তখন অটোমেটিক্যালি কোনো একটা মার্কার জিন কাটা পড়ছে, এবং কোনো একটা মার্কার জিন কাটা পড়ছে মানে তার রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট। তাহলে ডিএনএ ঢুকছে সেই জায়গাটায়, ফরেন ডিএনএ ঢুকছে, তা ফরেন ডিএনএ ঢুকছে মানে সেই জায়গাটার রেজিস্ট্যান্স প্রপার্টি ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। ওই জন্যই তো ঘটনাটাকে কি বলছি আমরা? ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, অর্থাৎ ফরেন ডিএনএ ইনসার্ট হচ্ছে বলেই আমার মার্কারের রেজিস্ট্যান্স প্রপার্টি ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। বোঝা গেছে কিনা বল এবার? বুঝেছিস অন্বেষা? তাহলে ইনসারশন অফ নিউ ডিএনএ সাপোজ উইথ পিএইচডি হ্যান ত্যান, যেটা ইনঅ্যাক্টিভেটস দ্য অ্যাম্প আর জিন। দেখ বুঝেছিস কিনা? বুঝেছিস না? যেমন এই যে দেখাচ্ছে এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স সাইট, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন, ঠিক আছে? এটা হচ্ছে অরি। এই হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, খেয়াল কর ভালো করে। বল এবার তোরা বল আমাকে, এই জিন অফ ইন্টারেস্টটা কোন সাইটে ঢুকলো? বলতে পারবি কোন সাইটে ঢুকলো? এনিওয়ান? ছবি দেখে কি বোঝা যাচ্ছে? কোথায় ঢুকলো বল? ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি পুরোটাই ঢুকলো না, কিন্তু হয়তো এই জিন অফ ইন্টারেস্টটা কাটতে গিয়ে আমি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করেছি, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সাইটটা ভেক্টরের মধ্যেও থাকতে হবে, এবং সেটা কোথায় আছে? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে কোনো একটা অংশে আছে। ধরো এরকম জায়গাটায় আছে, সাপোজ এরকম জায়গাটায় আছে। তাহলে আলটিমেটলি তো পুরো ব্যাপারটা না থাকলে তো রেজিস্ট্যান্স প্রপার্টি শো করবে না। তাহলে ওই জায়গাটা কাটা পড়লো, ওই জায়গায় আমার জিন অফ ইন্টারেস্টটা ঢুকলো।
দেখতে পাচ্ছি আমি ঢুকলো, এই ঢুকে যাওয়ার পর ঠিক আছে, আর এর মধ্যে ঢুকলো, সাপোজ এর মধ্যে ঢুকলো না, বুঝতে পারছি এর মধ্যে কিন্তু ঢুকলো না, এটা কিন্তু যেমন ছিল তেমন রইলো। তাহলে কি করে বুঝবো? তাহলে কি লিখবো? তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি হলো, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে ইজ দিস অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট? উত্তর কি হবে? ইয়েস। ঠিক তো? এটাও কি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট? ইয়েস। এবার জিজ্ঞেস করছে আমাকে ইজ ইট টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট? নো। কেন নো? কারণ এর মধ্যে রিজন অফ ইন্টারেস্ট ঢুকে গেছে। তার মানে কি এইটা কি টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট? ইয়েস। বোঝা গেছে কথাটা? তাহলে এইভাবে কি করে আমি স্যার বুঝবো? টেট্রাসাইক্লিন যে পুরো বল। জিনটা ছিল ওটা কি ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে মানে মানে কেন? না মানে না না, ছোট হয়ে যায়নি, মাঝখানের এতটুকু জিন কাটা পড়েছে তো, ডিলিট হয়ে গেছে। লিট হয়ে ডিল- আমরা ওখানে ওটা বসিয়ে হ্যাঁ, দিয়েছি। ডিলিট হয়ে ওখানে আমার জিন অফ ইন্টারেস্টে ঢুকে গেছে, বা টার্গেট ডিএনএটা ঢুকে গেছে যার আমি কপি বানাতে চাইছি। কেমন? এবার ট্রান্সফার অফ দ্য কলোনিজ ফ্রম ওয়ান প্লেট টু অ্যানাদার ইউজিং অ্যাবজর্বেন্ট প্যাড অর ভেলভেট আমরা প্রমাণ করে দিতে পারবো। ধর শুধুমাত্র প্লেটের মধ্যে অ্যাম্পিসিলিন দিয়েছিলাম, ভেবে দেখ, শুধু আবার বলছি শুধুমাত্র প্লেটের মধ্যে অ্যাম্পিসিলিন দিয়েছিলাম, আমি কি দেখবো? শুধুমাত্র প্লেটের মধ্যে যদি অ্যাম্পিসিলিন দিয়ে থাকি, তাহলে কি দেখাচ্ছে? এই দু ধরনের সেলই গ্রো করবে, যার মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে বা যার মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢোকেনি, দুজনেই গ্রো করবে তো? হ্যাঁ কি না বল আমাকে, বুঝতে পেরেছিস কিনা এই জায়গাটা? হ্যাঁ এই স্যার। জায়গাটা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার। বুঝেছিস? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ভালো করে বোঝ, দুটো কলোনির কালার আলাদা দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে শুধুমাত্র ব্লু, একটা হচ্ছে ইয়েলো। ইয়েলোটা মানে কি? মানে যার মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে সেও গ্রো করবে, আর যার মধ্যে ঢোকেনি সেও গ্রো করবে। এইবার আমি কি করব দেখ, ট্রান্সফার অফ কলোনি, মানে এর মধ্যে আমি একটা ভেলভেট, একটা কাঠের ব্লক নিয়ে, ওই যে আমরা স্ট্যাম্প মারি না, ওই যে ইঙ্ক প্যাড থেকে ছাপ নিয়ে আমরা অন্য জায়গায় স্ট্যাম্প মারি তো, ওরকম করে আমি একটা ভেলভেটের একটা কাঠের পাটাতন নিয়ে, তার মধ্যে ভেলভেটের কাপড় জড়িয়ে, ওর মধ্যে ছাপ নিয়ে ওই পুরো ছাপটা আমি একটা এমন একটা প্লেটের মধ্যে দিলাম, সেটার মধ্যে অ্যাম্পিসিলিনও রয়েছে, টেট্রাসাইক্লিনও রয়েছে। কি দেখতে পেলাম? ব্লুগুলো, কি দেখতে পেলাম? হলুদ গুলো আর গ্রো করলো না, শুধুমাত্র ব্লু গুলো গ্রো করলো। ঠিক তো? তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? এই ইয়েলো কালারের কলোনিগুলোর মধ্যেই অ্যাকচুয়ালি আমার জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে, ব্লুগুলোর মধ্যে ঢোকেনি। কারণ যেহেতু এই জিন অফ ইন্টারেস্টটা টেট্রাসাইক্লিনের জায়গায় ঢুকেছে, টেট্রাসাইক্লিন যেহেতু এখানে দেওয়া ছিল, তাই তাদেরকে মেরে ফেলেছে, তারা আর গ্রো করতে পারেনি। বুঝেছিস কিনা বল? তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল দোজ কলোনিজ হ্যাভ ব্যাকটেরিয়া উইথ রিকম্বিনেন্ট প্লাজমিড অ্যান্ড ব্লু কলোনিজ ডাজন্ট হ্যাভ এনি রিকম্বিনেন্ট প্লাজমিড। ক্লিয়ার হয়েছে কিনা বল এই জায়গাটা? তার মানে জিন অফ ইন্টারেস্টে ওই টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্ট প্রপার্টিটাকে নষ্ট করে দিচ্ছে, তাই তো? অবশ্যই। এবং এই ঘটনাটা কি আমরা বলছি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। এই প্লেটের মধ্যে যেহেতু টেট্রাসাইক্লিনও রয়েছে, তাই যে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে, তাদের তো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট। অর্থাৎ যতই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স থাক না কেন, টেট্রাসাইক্লিন সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। বুঝেছিস কিনা? আর এই প্লেটটার মধ্যে যেহেতু টেট্রাসাইক্লিন ছিল না, তাই দু রকমের ব্যাকটেরিয়াই গ্রো করতে পেরেছিল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? দেখ ভালো করে বুঝে নে এই স্যার জায়গাটা, এগুলো কিন্তু কনসেপচুয়াল ভীষণ। স্যার বল, বল, শুনতে বলছি পাচ্ছি, যে বল। ওই যেটার মধ্যে শুধু অ্যাম্পিসিলিন দেওয়া আছে ওই প্লেটটার মধ্যে হুম, দু রকমের কলোনি গ্রো করবে, সেটা মানে কলোনিগুলোর কালার আলাদা হবে, দেখে বোঝা যাবে? ভালো প্রশ্ন। না, কলোনিগুলোর কালার আলাদা হবে না। ঠিক তাহলে আছে, স্যার বুঝবো কি করে? তাহলে বুঝবো কি করে? খুব ভালো প্রশ্ন। আমি যে বললাম এটাকে রেপ্লিকা প্লেটিং করলাম, রেপ্লিকা প্লেটিং মানে ছাপ তুললাম, ছাপগুলোতেই দেখ যেখানে যেখানে কলোনিগুলো থাকবে, আমি যখন ছাপটা ফেলছি সেখানে সেখানেই কলোনিগুলো উঠছে। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দেখ পজিশন, দুটো প্লেটের পজিশন দেখ, কলোনির পজিশন একদম এক। তাহলে কোন কোন পজিশনে গ্রো করলো না, সেই পজিশনগুলো যেখানে এখানে গ্রো করেছে এখানে গ্রো করলো না, সেটা দেখেই বুঝতে পারবো কোন কলোনির মধ্যে ঢুকেছে আর কোন কলোনির মধ্যে ঢুকেনি। বুঝলি কিনা? না বুঝিসনি? বল, আর একবার বুঝিয়ে দেবো না হলে। স্যার আরেকবার বলুন। ছাপ তোলা বুঝিস? ছাপ তোলা বুঝিস? ছাপ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি যখন অ্যাম্পিসিলিন প্লেটে যখন গ্রো করাচ্ছি, তখন তো দু রকমের ব্যাকটেরিয়া গ্রো করছে। তোর কথায় স্যার কি কালার আলাদা হবে? না, কালার আলাদা হবে না। কিন্তু কলোনির যে পজিশন, তার উপর যদি আমি একটা কোনো কিছু দিয়ে ছাপ তুলি, কলোনির ছাপ, তার মধ্যে কলোনির কিছুটা অংশ লেগে উঠলো, লেগে গেল, সেই পুরো ছাপটাকে নিয়ে আমি একটা ফ্রেশ প্লেটে আমি আবার সেই ছাপটা দিয়ে দিলাম, তাহলে কলোনির পজিশন গুলো তো সেম জায়গাতেই থাকবে। এইটাকে তখন আমি বলছি মাস্টার প্লেট। আচ্ছা স্যার, কলোনিগুলো মানে কলোনিগুলো ছাপ তুলছে, তার ফলে হ্যাঁ, কলোনিটাও কিছুটা লেগে
পরের একদম প্লেটটাতেও লাগছে, একদম একদম এই জন্য একদম যেগুলো ইয়েলো গুলো একদম ওগুলোতে তো গ্রো করবে না, বাঁচবে না। ওগুলো গ্রো করবে না। হুম। তাহলে আমি দেখে বুঝতে পারবো যে কোন কোন পজিশনটা গ্রো করেনি, মাস্টার মাস্টার প্লেটের সঙ্গে কম্পেয়ার করব, বুঝতে পারলাম। মাস্টার প্লেটের সঙ্গে এই প্লেটটাকে কম্পেয়ার করব, করে দেখছি আরে এ তো সেম পজিশনেই সব গ্রো করেছে, হলুদ গুলো গেল কোথায়? সাপোজ হলুদ যদি নাও থাকে, এই কলোনি গুলো গেল কোথায়? তাহলে এই কলোনিগুলি হচ্ছে সেই কলোনি যার মধ্যে আমার জেন অফ ইন্টারেস্ট ঢুকেছে। তাহলে এগুলোকে নিয়ে আমি আরডিটিতে কাজ করব, বুঝেছিস কিনা? হ্যাঁ স্যার। আর একটু বোঝানো মুশকিল, এইটা ছবি তুলে পুরো ব্যাপারটা বলা আছে, তোরা নিজেরাই বুঝতে পারবি। তাহলে স্ক্রিনিং অফ ব্যাকটেরিয়া বাই রেপ্লিকা প্লেটিং, দেখ বুঝেছিস কিনা, ক্লিয়ার হয়েছে? এই গল্পটা হলো ইনসারশনাল। বল, আর কোনো প্রশ্ন আছে কারোর? তাহলে কিন্তু আমি চলে গেলাম এবার ইয়েতে, নেক্সট প্লাজমিড ভেক্টরের মধ্যে, যার নাম হচ্ছে পাক, পিইউসি, পাক সিরিজ, পাক প্লাজমিড। আচ্ছা, পাক প্লাজমিডকে অনেক নামে ডাকা হয়, কেউ কেউ বলে ইউনিভার্সাল ক্লোনিং, আবার কেউ কেউ বলে এই প্লাজমিডটা আবিষ্কার করা হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে, তাই নাম হয়েছে পিইউসি। কেমন? তো কি বলছে পাকের ক্যারেক্টারিস্টিক্স? পিইউসি প্লাজমিডস আর স্মল হাই কপি নাম্বার, সাইজ তো লেখাই আছে। This series of cloning vectors were developed by Messing and co-workers in the University of California. The P in its name stands for the plasmid and the UC represents of University of California. এই ভেক্টরের মধ্যে একটা ল্যাগ জেড সিকোয়েন্স থাকে। থার্ড সেমিস্টারে পড়েছিলিস তো, ল্যাগ অপেরন পড়েছিলিস, নিশ্চয়ই আইডিয়া রয়েছে। ল্যাগ জেড জিন কোডস ফর অ্যান এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস, মনে আছে নিশ্চয়ই। সেই ল্যাগ জেড সিকোয়েন্স থাকে, অ্যান্ড থাকে মাল্টিপল ক্লোনিং সাইট, এবং সেই মাল্টিপল ক্লোনিং সাইটটা থাকবে হচ্ছে এই ল্যাগ জেড এর মধ্যেই। তার সঙ্গে উইদিন দ্য, বলছে দেখ, পাক ভেক্টরস কন্টেন আ ল্যাগ জেড সিকোয়েন্স অ্যান্ড এমসিএস উইদিন দ্য ল্যাগ জেড, অ্যান্ড দিস হেল্পস in use of broad spectrum of restriction endonuclease and permits rapid visual detection of an insert. আমাদের জানতে সুবিধে করে যে ভেক্টরের মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে না ঢুকেনি। পাক সিরিজের মেইনলি দুটো ভেক্টর হয়, একটা হচ্ছে পাক 18 and পাক 19, মোরাললেস সেম vectors are identical apart from the fact that the MCS is arranged in opposite orientation. আর কিছু না, 18 আর 19 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে উল্টো দিক থেকে তৈরি হওয়া, মানে 18 এর যা 19 এর সেটা উল্টো দিক থেকে রয়েছে, আর কিছু না। পাক ভেক্টর কনসিস্টস অফ ফলোইং এলিমেন্টস, কি কি এলিমেন্ট থাকে শর্ট নোটস আসতে পারে। পিএমবি 1 থেকে রেপ্লিকন রিজিয়ন ডিরাইভ করা হয়েছে, ডিরাইভ ফ্রম প্লাজমিড পিবিআর 322 উইথ সিঙ্গেল পয়েন্ট অফ মিউটেশন, কপি নাম্বার বাড়াবো বলে। ব্লাজিন থাকে, ব্লাজিন মানে একটু আগেই দেখলাম আমরা পেনিসিলিন রেজিস্ট্যান্স জিন, বিটা ল্যাকটামেস, সেটাও পিবিআর 322 থেকে পেয়েছি। and this site is different from PBR 322 by 2 point mutations. E. coli lac operon system is there. Rope gene is removed from this vector which leads to an increase in copy number. মনে থাকে, তার মানে পাক 18 এর কিন্তু কপি নাম্বার বেশি। আচ্ছা, এখানকার এই গল্পটা আমি পড়াবো না, পড়লে তোরা বুঝতে পারবি না, আমি জাস্ট ছবিতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল কর। এই হচ্ছে পাক 18 বা 19 ভেক্টরের গল্প, যার মধ্যে রয়েছে হচ্ছে এই হচ্ছে রেপ জিন, মানে রেপ্লিকেশনে অ্যালাউ করবে এই পার্টটা। এখানে থাকে হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, যার মধ্যে ভেরিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সিকোয়েন্স রয়েছে। আর দেখতে পাচ্ছি আমি এখানে ল্যাগ জেড সিকোয়েন্স রয়েছে, এবং তার মধ্যে ভেরিয়াস এমসিএস রয়েছে, মানে মাল্টিপল ক্লোনিং সাইট। কেমন? আচ্ছা, আর কিছু বলা নেই এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মনে রাখবি ল্যাগ জেড সিকোয়েন্স, ল্যাগ জেড তৈরি করে, ভালো করে শুনে রাখি জায়গাটা, কেমন? তাহলে বুঝতে পারবি না কিন্তু। ল্যাগ জেড জিন কোডস ফর এন এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইমটা দুটো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে টেট্রামেরিক এনজাইম। টেট্রামেরিক মানে চারটে খণ্ড দিয়ে তৈরি, কেমন? যার মধ্যে থাকে হচ্ছে দুটো আলফা ফ্র্যাগমেন্ট আর দুটো ওমেগা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা ঠিক যে ফ্র্যাগমেন্টটা ইউজ করছি সেটা হচ্ছে আলফা ফ্র্যাগমেন্ট, কেমন? ওমেগা ফ্র্যাগমেন্ট এখানে থাকে না। আচ্ছা, আমরা এবার একটু ছবি দেখি, আমরা একটা স্লাইড পড়ছিলাম একটু আগে, দেখ আলফা, এখান থেকে আসবে আমাদের আলফা কমপ্লিমেন্টেশন কাকে বলে। দেখ কোথায় গেল, দাঁড়া, পিবিআর 322 পড়লাম, দাঁড়া আলফা কমপ্লিমেন্টেশনটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পেরে যাবে অনেকটা। পাক্কা। আচ্ছা, এই হচ্ছে পাক 18 বা 19, পল লিঙ্কার।
ব্লু হোয়াইট স্ক্রিনিং কি বলছে সেটা আমরা দেখবো। এটাকে বলি ব্লু হোয়াইট স্ক্রিনিং। কাকে বলছে ব্লু হোয়াইট স্ক্রিনিং? খেয়াল কর, colonies with recombinant plasmids are white and colonies with non-recombinant plasmids are blue. Resistant to ampicillin, ampicillin resistance in রয়েছে, contains the portion of the lac operon which codes for the beta galactosidase, কেমন? which codes for the enzyme beta galactosidase বললাম সেটা। আচ্ছা, তোরা নিশ্চয়ই, তোদেরকে যখন আমি ল্যাক অপেরন পড়িয়েছিলাম আমি তোদেরকে বলেছিলাম যে আমরা এক ধরনের ইন্ডিউসার ইউজ করি যাকে বলি আমরা গ্র্যাটিউচুয়াস ইন্ডিউসার, নিশ্চয়ই মনে আছে, আইপিটিজি। কেমন? আইপিটিজি হচ্ছে আইপিটিজি হচ্ছে গ্র্যাটিউচুয়াস ইন্ডিউসার, মানে নন সাবস্ট্রেট ইন্ডিউসার, মানে সে জাগাবে বিটা ল্যাকজেট জিনকে কিন্তু নিজে ভাঙবে না। আর এখানে আমরা ইন্ডিউসার হিসেবে আর সাবস্ট্রেট হিসেবে আমরা এখানে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এক্স গ্যাল, ল্যাকটোজ এখানে আমরা ইউজ করি না। ঠিক আছে, তাহলে আমরা যদি মিডিয়ামে এক্স গ্যাল দিয়ে থাকি, দেখ এক্স গ্যাল ইজ আ সাবস্ট্রেট অফ বিটা গ্যালাক্টোসাইডেস and turns blue in the presence of a functional beta galactosidase is added to the medium. ভালো করে এই জায়গাটাকে বোঝ, আর কিছু বুঝতে হবে না। সাপোজ আমি একটা প্লেটের মধ্যে এক্স গ্যাল দিয়ে প্লেট করেছি। হোয়াট ইজ এক্স গ্যাল? এক্স গ্যাল হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, বাজারে পাওয়া যায়, ল্যাবেও থাকে, 5 ব্রোমো 4 ক্লোরো 3 ইন্ডোলাইল ডেরিভেটিভ। ঠিক আছে, এবার সেটা দিয়ে আমি যদি প্লেট করি তাহলে এক্স গ্যাল নিজে হচ্ছে একটা ক্রোমোজেনিক কালারলেস সাবস্ট্রেট। আবার বলছি ক্রোমোজেনিক মানে কালার জেনারেটিং, কালারলেস, তার নিজের কোনো কালার নেই, একটা সাবস্ট্রেট। যদি যদি ইকোলাইয়ের মধ্যে পাক 18 বা অনেকে বলে পাক 18 ভেক্টরটা ঢুকে থাকে এন্ড তার মধ্যে যদি ল্যাক জেড জিন থেকে থাকে, অবশ্যই থাকবে, তাহলে সেই ব্যাকটেরিয়াটা যে কলোনি দেবে সেটা হলো ব্লু কালারের কলোনি। কেন ব্লু কালারের কলোনি দেবে? কারণ ল্যাক জেড কি তৈরি করবে ইন প্রেজেন্স অফ এক্স গ্যাল, তার সঙ্গে আমাকে আইপিটিজি দিতে হবে, কারণ আইপিটিজি হচ্ছে ইন্ডিউসার আর এক্স গ্যাল হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ব্লু কালার তৈরি করবে। কেমন? তাহলে আমাকে এটা ব্লু কালারের কলোনি ইন্ডিকেট করছে ব্যাকটেরিয়ার মধ্যে পাক 18 ভেক্টরটা ঢুকেছে। কেমন? এবার যদি কোনো ফরেন ডিএনএ বা জিন অফ ইন্টারেস্টকে আমি ভেক্টরের মধ্যে ঢোকাতে চাই, তাহলে ঢোকার জায়গাটা কোথায়? ওই ল্যাক জেড জিনের মধ্যেই, কারণ ল্যাক জেড জিনের মধ্যেই ভেরিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন সিকোয়েন্স থাকে। তাহলে যদি কোনো ফরেন ডিএনএ কে ঢুকতে হয় তাহলে ওই ল্যাক জেড জিনটা কেটেই ঢুকতে হবে ওই জায়গা দিয়ে। তাহলে সেই জায়গা দিয়ে যখন যখন কোনো একটা জিন অফ ইন্টারেস্ট ঢুকছে, তাহলে ল্যাক জেড আর বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি করতে পারছে না। তাহলে ল্যাক জেড বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি করতে না পারলে এক্স গ্যাল আর ভাঙছে না, এক্স গ্যাল না ভাঙলে আর ব্লু কালার তৈরি হচ্ছে না। তাহলে কি থেকে যাচ্ছে? কলোনিগুলোর কালার হোয়াইট। তাহলে হোয়াইট কলোনি মানে হচ্ছে ফরেন ডিএনএ তার মধ্যে ঢুকেছে, মানে ফরেন ডিএনএ ভেক্টরের মধ্যে ঢুকেছে, মানে সেটাকে বলবো রিকম্বিনেন্ট প্লাজমিড। আর ব্লু কলোনি ইন্ডিকেট করবে নন রিকম্বিনেন্ট প্লাজমিড একটা সেলের মধ্যে, অর্থাৎ তার মধ্যে কোনো ফরেন ডিএনএ ঢোকেনি। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে ইনসারশন অফ ফরেন ডিএনএ ইনটু দ্য পলিলিঙ্কার মানে মাল্টিপল ক্লোনিং সাইট disrupts the lac operon. তাহলে বিটা galactosidase becomes non-functional and the colonies fail to turn blue but appear white. বুঝলি কিনা? এই দেখ ছবি দেখ, ভালো করে ছবি দেখ। দিস ইজ দ্য পাক সিরিজের প্লাজমিড, যার মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাক জেড জিন রয়েছে, তার মধ্যেই ভেরিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের রেকগনিশন বা রেস্ট্রিকশন সাইট ইজ দেয়ার। এই হচ্ছে আমার ফরেন ডিএনএ। ঢুকলো কোথায়? ওই ল্যাক জেড জিনের জায়গায়, দেখেছিস? তারপর তাকে আমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম, কি হবে? কলোনি দেখবো আমরা, কিরকম কলোনি দেখতে পাচ্ছি, অবশ্যই হোয়াইট কলোনি দেখবো। তাহলে প্লাজমিড ডিএনএ and foreign DNA are both cut with the same restriction enzyme. Foreign DNA is inserted into the plasmid where it inactivates the lag Z gene. The recombinant plasmid is introduced into a bacterium, ampicillin, becomes ampicillin resistant. আমি অ্যাম্পিসিলিন প্লেটে গ্রো করালে ব্যাকটেরিয়াটা গ্রো করবে, তাহলে বুঝবো ভেক্টর ঢুকেছে, বা ব্লু কলোনি দেখলেও বুঝতে পারবো। All treated bacteria are spread on a nutrient agar plate containing ampicillin and beta galactosidase এর substrate মানে X-gal, এবং তার সঙ্গে আইপিটিজিও দিতে হবে। White colonies that appear must contain foreign DNA, আর blue colonies do not contain the foreign DNA. এটা কি আমরা আলফা কমপ্লিমেন্টেশন বলে থাকি। কেন বলি আলফা কমপ্লিমেন্টেশন? যেটা একটু আগে বলছিলাম যে ল্যাক জেড জিনটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস, যে 4টি সাবইউনিট দিয়ে তৈরি, 1021টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ব্যাকটেরিয়া ক্যারি দ্য মিউট্যান্ট অ্যালিল ল্যাকিং দ্য N-terminal domain
হ্যাঁ, ইনঅ্যাক্টিভ প্রোটিন ইজ দেয়ার। মানে কি বলতে চাইছি, ধর কোন একটা মিউট্যান্ট ব্যাকটেরিয়া যার মধ্যে শুধুমাত্র, মানে মিউট্যান্ট ব্যাকটেরিয়া বলতে একটা নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে তো ল্যাকোপেরন থাকার কথা। আমি এমন ব্যাকটেরিয়া হোস্ট হিসেবে চুজ করব যার মধ্যে ওই এন টার্মিনাল ডোমেনটা মিসিং, মানে ওমেগা পোর্শনটা রয়েছে, আলফা পোর্শনটা নেই। ওই আলফা পোর্শনটা সেই ব্যাকটেরিয়া পাবে ভায়া দিস পাক প্লাজমিড। তাহলে আলফা পেপটাইড ক্যারিড বাই দ্য ভেক্টর প্লাজমিড, MCS inserted into the lactate alpha. With insert white colony, without insert blue colonies will be appear. ওই জন্য আমরা এটাকে আলফা কমপ্লিমেন্টেশন বলে থাকি। মানে ধরে রাখ একটা ব্যাকটেরিয়া যে কিনা তার ল্যাকোপেরনটা সে ঠিকঠাক দেখাতে পাচ্ছে না, তার বিটা ক্যারেক্টারসাইডের অ্যাক্টিভিটিটা নেই, তার শুধু ওমেগা ফ্র্যাগমেন্টটা রয়েছে। আর আমি যদি ভেক্টরের মাধ্যমে শুধু ভেক্টরটাকে পাঠালাম, ভেক্টরের সঙ্গে কোনো ফরেন ডিএনএ পাঠাইনি, শুধু ভেক্টর পাঠালাম, পাক ভেক্টরটা যার মধ্যে ল্যাগ জেড এর আলফা ফ্র্যাগমেন্টটা রয়েছে, সে গিয়ে ব্যাকটেরিয়াকে বলল তোমার তো ওমেগা রয়েছে আর আমার রয়েছে আলফা, চলো আমরা একসঙ্গে মানে আর কি একসঙ্গে আমরা কম্বাইন করি, তাহলে আলফা আর ওমেগা মিশে গিয়ে একটা অ্যাক্টিভ বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হলো, ব্লু কলোনি দেখালো। তার মানে এটাকে বলছে আলফা কমপ্লিমেন্টেশন, মানে আলফা পার্টটা গিয়ে কমপ্লিমেন্ট করলো, এই জন্য এটাকে আলফা কমপ্লিমেন্টেশন বলে থাকি। হ্যাঁ, তারপর যখন ভেক্টরের মধ্যে কোনো ফরেন ডিএনএ ইনসার্ট হবে, অবভিয়াসলি তার আলফা ফ্র্যাগমেন্ট গেট লস্ট, এন্ড তখন হোয়াইট কলোনি দেবে, তখন বুঝবো যে তার মধ্যে ফরেন ডিএনএ ঢুকে গেছে। কেমন? এই যে এক্স গ্যালের ফুল ফর্ম বলা আছে এখানে, ব্রোমো ক্লোরো ইন্ডোলাইল গ্যালাক্টোপাইরানোসাইড। ঠিক আছে, এই যে বলছিলাম 5 ব্রোমো 4 ক্লোরো 3 হাইড্রক্সি ইন্ডোল। ঠিক আছে, আইপিটিজি আমরা দিই কি হয় সেখানে বলা আছে, পেজ নাম্বার 14 অবধি পড়বি, এই স্লাইডটা আমি পাঠিয়ে দেবো পরে। বুঝতে পেরেছিস কিনা বল, কেন আলফা কমপ্লিমেন্টেশন বলে? এখানেও গল্পটা লেখা রয়েছে, আমি গল্পটা পড়ালাম না, বুঝতে অসুবিধা, এবার বুঝতে পারবি পড়লে, এইবার পড়লে বুঝতে পারবি। ঠিক আছে, ভালো করে পড়, এই দুটো আস্তে আস্তে এগোই আমরা, কারণ বেশি তাড়াহুড়ো করতে গেলে চাপ হয়ে যাবে। নেক্সট দিন আমরা পড়বো, আমি কিছুটা পাঠিয়ে দেবো, কসমিট ব্যাক ইয়াক এগুলো পাঠিয়ে দেবো, নোট আমি পাঠিয়ে দেবো সব আস্তে আস্তে, আর একটা ক্লাস হলে মনে হচ্ছে হয়ে যাবে আমার। আচ্ছা বল, বুঝতে পেরেছিস কিনা বল, আলফা কমপ্লিমেন্টেশনটা বুঝতে পেরেছিস? আজকে এই ক্লাসগুলো করলাম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, মানে এখান থেকে প্রশ্ন আসবেই, এটুকুনি বলতে পারি আমি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে তাড়াতাড়ি বল। বুঝেছিস? সবাইকে জিজ্ঞেস করছে, সৌম্য বুঝেছিস? প্রতিভা? হ্যাঁ স্যার। প্রতিভা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আলফা কমপ্লিমেন্টেশন ক্লিয়ার হয়েছে? আর কে আছিস? জয়িতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ জয়িতা, দুই জয়িতাকে জিজ্ঞেস করছি। মনীষা? বিশ্বরূপ তো কথা। ঈশিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যারা নতুন যেমন, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, শ্রাবস্তি বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, সৈকত তো শুনতে পাচ্ছি না বোধহয়। না না স্যার, শুনতে তখন একটা পাচ্ছিস? প্রবলেম করেছিল। আচ্ছা, বুঝতে পারছিস না বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। আচ্ছা, শুধু হ্যাঁ বললে কিন্তু হবে না। অনুরণ বুঝতে পারছিস? যতজনকে দেখতে পাচ্ছি আমি জিজ্ঞেস করলাম আর কি, যাই হোক। সৌভিক, বিশ্বরূপ, সবাইকেই বলছি, কোনো জায়গায় কোনো অসুবিধে হলে কিন্তু জিজ্ঞেস করি, কারণ এটা আরডিটি, কিন্তু বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এটা। এখানে কতটা মুখস্থ করলাম ডাজেন্ট ম্যাটার, যদি বুঝতে না পারি তাহলে বিগ জিরো। আমি কিন্তু ভেক্টর কিন্তু এবার শেষ করার দিকে এগোবো, আমাকে একটু মনে করাবি, নোটগুলো আমি মনে করে একটু পরে পাঠিয়ে দেবো আমি, কেমন? ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের কবে আছে আবার? নেক্সট টুইসডে। ঠিক আছে, ওকে। ও, নেক্সট টুইসডে আমি ক্লাস নিতে পারবো না, বিয়ে বাড়ি আছে, হঠাৎ মনে পড়লো আমার। নেক্সট টুইসডে একটু আগে ক্লাস নিয়ে নেওয়া যাবে? দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে নিয়ে, বিকেলবেলা হবে না সকালে? করে তো কলেজ থাকে। হ্যাঁ সেটাই তো, হবে না তো। টুইসডে যদি এডি স্যার নিয়ে নেয়, আমি এডি স্যারের ক্লাসটা যদি বুধবার, এডি স্যার বুধবার নেয় না, কবে নেয়? ওয়েডনেসডে নেয় না? বুধবার নেয় আর বৃহস্পতিবারটা। ও, এডি স্যারও পারবে না নিতে, কারণ আমার আর এডি স্যারের একসঙ্গেই বিয়ে বাড়ি আছে, মানে একই জায়গায়। মঙ্গলবার আমি কিছুদিন, সোমবার ছুটি। সোমবার ছুটি আছে কলেজ? হ্যাঁ, মানে 4 দিন আছে, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তো ও, সোমবার দিন কি সবার ছুটি? অ্যান্ড্রুজেরও ছুটি থাকে কি সোমবার? আমাদের না কলেজ স্যার, সোমবার খোলেনি আমাদের তো। ছুটি থাকে না। আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো দিন আমরা 8টা বা 9টার থেকে একটা ক্লাস নিয়ে নেবো কোনো একদিন, ঠিক আছে, মেকআপ করে দেবো, কেমন? বলে দেবো আচ্ছা সেটা, স্যার। বা রবিবার হলে কোনোদিন, রবিবার যদি হয়।
ঠিক আছে, দেখে নেবো। মঙ্গলবার মোট কথা নিতে পারবো না, ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো বিয়ে বাড়ি আছে। ঠিক আছে, বাই, রেখে দিলাম।